পিসওয়াইজ কন্টিনিউয়াস আর পিসওয়াইজ মনোটোনিক এর পিসওয়াইজ কন্টিনিউয়াস এখানে বলিনি, পিসওয়াইজ মনোটনিক মানে স্যার কনসেপ্টটা তো এক না, কনসেপ্ট তাহলে এটার মানে জানি না, 4 নম্বরের মানে জানি। কন্টিনিউয়াস না হয়েও মনোটনিক হতে পারে। যেমন ধর একটা ফাংশন এই উঠলো এখান থেকে, আচ্ছা আরো সহজ করে বলি, ধর একদম একটা এক্সাম্পল দিয়ে এফ এক্স ইকুয়াল টু বক্স এক্স ফর এক্স নট ইকুয়াল টু 0 আর 1 ফর এক্স ইকুয়াল টু 0। ছবিটা আঁকতে পারবি? সরি, মড এক্স। ছবি আঁকতে পারবি? হ্যাঁ পারবো আঁকতে। জিরোতে 1, আর বুঝতে পারলি না? এরকম হবে না? হ্যাঁ স্যার। তাহলে এই ফাংশনটা -π থেকে 0-র মধ্যে মনোটনিক ডিক্রিজিং। বল বোঝা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ স্যার। 0 থেকে π-এর মধ্যে কি মনোটনিক ইনক্রিজিং। তার মানে এই খণ্ডে এই পিসে মনোটনিক, এই পিসও মনোটনিক, তাই না? এই খণ্ডে মনোটনিক, স্ট্রিক্টলি মনোটনিক্যালি ডিক্রিজিং, এখানে মনোটনিক্যালি ইনক্রিজিং। তাহলে এটা পিস ওয়াইজ মনোটনিক, কিন্তু এই 0-তে ডিসকন্টিনিউয়াস। বুঝতে পারলি না কথা? কথা বুঝিস নি? বুঝেছি। তো বলছে একটা ফাংশন যদি বাউন্ডেড হয়, বাউন্ডেড মানে তোরা জানিস পিরিয়ডিক উইথ পিরিয়ড 2π, এর মানে এফ অফ এক্স প্লাস 2k π যদি এফ এক্স দেয় তাহলে বলবো ফাংশনটা পিরিয়ডিক উইথ 2π, কারণ 2π ঘুরলেই আবার ওইটা পাওয়া যাচ্ছে, তাই না? পিরিয়ডিক উইথ পিরিয়ড 2π মানে এইটা, এফ অফ 2k π প্লাস এক্স মানে এফ অফ এক্স। ইন্টিগ্রেবল মানে জানিস তোরা? তামান্না, তোর সে বান্ধবী কোথায় গেছে আজকে? কোন বান্ধবী? ওই যে নতুন, ওর নাম কি? ও সৃজা। সৃজা জানি না স্যার। সৃজা, হ্যাঁ। পিসওয়াইজ মনোটনিক এই 4টে গুণ থাকলে কি বলছে? বলছে তাহলে স্যার ওখানে ইন্টিগ্রেবল মানে ওই ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেশনের একটা ফাইনাইট ভ্যালু দেবে, মানে ওই ওই ইন্টারভ্যালটার মধ্যে। ইন্টিগ্রেবল মানে রিমেন ইন্টিগ্রেবল, ঠিক আছে? আচ্ছা, ইন্টিগ্রেবল মানে কি? আমি রিমেন ইন্টিগ্রেশন দেখি, আজকে পারলে শুরু করতে যদি পারি করব, না হলে করব না, তো জেনে যাবি, একটু ওয়েট কর, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, বলছে ওই 4টে গুণ থাকলে a0/2 সামেশন an cos n যাই প্লাস bn sin n যাই, এইটা সমান হবে হাফ ইন্টু এফ অফ যাই মাইনাস প্লাস যাই প্লাস -π থেকে π এর মধ্যে যে কোনো যাইতে।
আর হাফ অফ এফ অফ মাইনাস পাই প্লাস এফ অফ পাই মাইনাস, এইটা হবে অ্যাট যা ইকুয়াল টু প্লাস মাইনাস পাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোথায় কাজে লাগবে আমরা দেখব। বল মনে থাকবে কিনা? স্যার ওটা এফ অফ মাইনাস পাই প্লাস, হ্যাঁ, মাইনাস পাই প্লাস এফ অফ পাই মাইনাস, মানে মাইনাস পাই এর রাইট হ্যান্ড লিমিট আর প্লাস পাই এর লেফট হ্যান্ড লিমিট। স্যার আগের পেজে একটু দিন। ঠিক আছে, কিরে আমি কি এগোবো? বল কিছু বলার থাকলে। হ্যাঁ স্যার। তোদের বইতে এক্সাম্পল 2 তে যা, এক্সাম্পল 2। হ্যাঁ স্যার এসেছি। হ্যাঁ বল। হ্যাঁ এসেছি এক্সাম্পল 2 তে। এক্সাম্পল 2 তে যে অঙ্কটা আছে, এই অঙ্কের উত্তরে একটা ভুল আছে বলে আমার মনে হয়, বলি সেটা। অঙ্কটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু -1 মাইনাস পাই থেকে 0-র মধ্যে, আর 1 হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে। ঠিক আছে, দেখ আমাদের এখানে ফুরিয়ার সিরিজ বার করতে গেলে কি কি বার করতে হবে, কি কি? এই তিনটে জিনিস, তাই না? এ নট, হ্যাঁ। এন, বিএন। এগুলো মনে হয় তোরা বার করতে পারবি না, আমি বার করে দেখাবো কি? না স্যার বার করতে পারবো। পারবো স্যার বের করতে। আচ্ছা, এগুলো বার করার পরে তাহলে আমি এখান থেকে সময় নষ্ট না করে আমি দেখে নিচ্ছি। এ নটটা এসছে 0, এন এসছে কত রে? 0 0, আর বিএন এসছে 0 যখন এ নিবেন, আর 4 বাই 0 পাই যখন এন n যখন, ইভেন, আর আর 4 4 বাই বাই পাই এন। n পাই যখন n অড, হ্যাঁ তাই তো? হ্যাঁ তাহলে এইগুলো বার করার পরে আমরা এবার ফুরিয়ার সিরিজটা লিখবো, কিন্তু এই ফুরিয়ার সিরিজটা লেখার সময় আমরা যে এফএক্স সমান এই যে এ নট বাই 2 প্লাস সামেশন এ এন মানে 0 কজ এন এক্স, তাই না, প্লাস বিএন সাইন এন এক্স লিখবো। আচ্ছা, এইটা আমি একেবারে পরিষ্কার করেই লিখি। ফুরিয়ার সিরিজটা কি যারা জানেন না তাদের জন্য একদম পরিষ্কার করি। এ নট বাই 2 সামেশন এ এন কজ এন এক্স প্লাস বিএন সাইন এন এক্স। তো এন 0 মানে এটা 0 হয়ে যাবে, আর বিএন গুলো কি হবে? অড গুলোতে থাকবে, ইভেন গুলোতে 0। তাহলে এ নট বাই 2 0 মানে ওটা 0 হলো। তাহলে এখানে কি কি দেখ, এখানে বি ওয়ানটা হচ্ছে কত? 4 বাই পাই, বি থ্রি পাওয়া যাবে তারপর 4 বাই 3 পাই, এরকম।
তাহলে b1 sin x তার মানে 4/π sin x, তারপরে 4/3π sin 3x, 4/5π sin 5x প্লাস ডট ডট, তাই না? এরকম হবে না? হ্যাঁ স্যার। কিন্তু এইটা তাহলে fx সমান এইটা লেখার আগে এখানে লিখতে হবে, কন্টিনিউ চেক করতে হবে। শোন, এই fx সমান এইটা হবে এই -π থেকে পাই এর মধ্যে যে সমস্ত বিন্দুতে ফাংশন কন্টিনিউয়াস সেই সব এক্স এর জন্য fx এইটা হবে। যদি কোনো বিন্দুতে ডিসকন্টিনিউটি থাকে সেই বিন্দুতে fx এইটা হবে না। তাহলে আমরা এখানে যেটা বলবো, দ্য ফাংশন ইজ কন্টিনিউয়াস। দেখ -π থেকে পাই এর মধ্যে দেখ একটা জায়গায় কাটা আছে জিরোতে, তাহলে ওখানে দেখতে হবে কন্টিনিউয়াস কিনা। তো জিরোর লেফট হ্যান্ড লিমিট কত হবে এখানে কি বোঝা যাচ্ছে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx কত কত রে? জিরোর বাঁ দিকে -1 -1। লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx কত? 1 প্লাস। তাহলে জিরোতে কন্টিনিউয়াস না। আর এই যে -π আর +π, -π এর বাম দিকে fx কত আমি জানি না, +π এর ডান দিকে কত আমি জানি না, সেই জন্য এই দুটো বিন্দুতে কন্টিনিউয়াস কিনা জানি না, তাই আমরা বলে দেবো ওই দুটো বিন্দুতে ফাংশনটা কন্টিনিউয়াস না এই ক্ষেত্রে। তাহলে দেখ ওখানে লেখা আছে, দেখ the function is continuous at all points of -π except +-π। মিথ্যা কথা, ওই পাশে লেখ and 0, জিরোতে ডিসকন্টিনিউয়াস, এটা ওরা খেয়াল করেনি। The function is continuous at all points of -π closed interval except +-π and 0। বল বুঝতে পারলি কিনা আমার কথা? হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, এইবার তোমাকে যেটা করতে হবে, তাহলে আমার এখানে তো ক্লোজড ইন্টারভাল -π থেকে পাইতে ফুরিয়ার সিরিজের সাম বার করতে হবে। তাহলে আমার যেটা এলো এখানে কোন কোন পয়েন্ট বাদ গেল? তাদের 0 আর প্লাস +π মাইনাস আর -πতে ফুরিয়ার সিরিজের সামটা আমি জানি না। বাকি বিন্দুগুলোতে ফুরিয়ার সিরিজের সাম fx টাই হবে। তাহলে আমার এখন এই জিরোতে ফুরিয়ার সিরিজের সাম বার করতে হবে, +-πতে ফুরিয়ার সিরিজের সাম বার করতে হবে। আমি জাস্ট আগেই যে থিওরেমটার কথা বললাম সেই থিওরেমে কি ছিল দেখ, এরম ছিল যে -π থেকে পাই এর মধ্যে যদি কোনো একটা পয়েন্ট নিই p, সেই পয়েন্টে ফুরিয়ার, আমি যাই আর লিখিনি, যাইটা লিখতে কেমন লাগে, n cos np প্লাস bn sin np, এইটা মানে কত? হাফ ইন্টু f অফ p মাইনাস প্লাস f অফ p প্লাস, ছিল না? হ্যাঁ তাহলে এই জিরোটাতে ফুরিয়ার সিরিজের সাম কত হবে অ্যাকর্ডিং টু দিস থিওরেম? তাহলে জিরোতে এর ফুরিয়ার জায়গায় সিরিজের 0 সাম বসাবো। হবে হাফ ইন্টু f অফ 0 মাইনাস প্লাস f অফ 0 প্লাস। 0 প্লাস। বল বুঝতে পারলি কিনা? তাহলে ফুরিয়ার সিরিজের সাম এট x ইকুয়াল টু 0 হবে এইটা। এইটা মানে কত? f অফ 0 মাইনাস, ফাংশনটা দেখ 0 মাইনাস মানে জিরোর বাম দিকে কত আছে রে? -1। -1 f অফ 0 প্লাস কত আছে? 1 1, তাহলে কত? 0। তাহলে 0 বিন্দুতে ফুরিয়ার সিরিজের সাম 0। বোঝা গেল? ওই থিওরেমের সেকেন্ড পার্টে আছে, দেখ +-πতে ফুরিয়ার সিরিজের সাম কত? f অফ f of -π minus প্লাস আর f of pi minus π মাইনাস, এটা সমান কত হবে? f অফ -π প্লাস মানে -π এর রাইট হ্যান্ড লিমিট কত? -1 -1 প্লাস π এর লেফট হ্যান্ড লিমিট কত? 1 1, তাহলে কত? 0। 0 তাহলে 0, তাহলে দেখ আমি আমার বার করতে হবে এই এর মধ্যে, তা আমি +π -π আর 0 বাদ দিয়ে বাকি সব বিন্দুতে ফুরিয়ার সিরিজের সামটা fx এসছে। fx মানে এইটা,
আর যে তিনটে বাকি ছিল সেই তিনটেতে বার করলাম। জিরোতে ফুরিয়ার সিরিজের সাম 0 এসছে, আর প্লাস মাইনাস পাইতে 0। এই আমার অঙ্ক হয়ে গেল। বোঝা গেল খানিকটা? আমি আর একটা বলবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, বোঝা গেছে। এইবার যদি এখানে বলে কেউ যে তুমি 5 পাইতে ফুরিয়ার সিরিজের সাম কত বার করো, তাহলে কি করব? আমি জানি এখানে ফাংশনটা পিরিয়ডিক উইথ পিরিয়ড 2 পাই, এর মানে কি এফ অফ পাই প্লাস 4 পাই কত দেবে? এফ অফ পাই এই সিরিজের সাম, এখানে পিরিয়ড 2 পাই মানে কি এফ অফ এক্স প্লাস 2k পাই মানে এফ এক্স, তাই না? হ্যাঁ, তাহলে এফ অফ পাই প্লাস 4 পাই মানে এফ অফ পাই। এফ অফ পাই কত? 0। তাহলে 5 পাইতে ফুরিয়ার সিরিজের সাম 0 বার করা যাবে না? হ্যাঁ স্যার। একইভাবে যদি কেউ বলে 6 পাই, কেউ বলে যদি বলে 3 পাইতে বার করো, তাহলে আমরা বার করতে পারবো। মোটামুটি বোঝা গেল? হ্যাঁ স্যার। যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তাদের এই যে অঙ্ক করছিস ফুরিয়ার সিরিজে, এর থেকে আরো অনেক কঠিন অঙ্ক করতে হয়। সব জায়গায় হয় কি জানি না। থার্ড সেমেই, আচ্ছা তোরা তো ফোর্থ সেমে এসে পড়ছিস অনার্সে। হ্যাঁ স্যার, ওদের ওই ডাবল ট্রিপল ইন্টিগ্রেশনও আছে কাদের? ওই ইঞ্জিনিয়ারিং এ। হুম, তাহলে আরো সব কাজে অনেক কিছু আছে, মানে ওডি আছে। ওডি শুধু না, এই তো থার্ড সেমে আমার ছেলের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেটা এখানে ফিফথ সেমে করতে হয়, তার থেকে কড়া পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন করতে হয়েছে ওদের, বিশাল বড় বড়। হ্যাঁ, তারপর স্যার ওই সিকোয়েন্স সিরিজ, ওদের অনেক তারপর ওই কিছু মিন ভ্যালু থিওরেম সব ফার্স্ট সেমে। সব কাজে লাগে, সবই কাজে লাগে। তোরা এখন কাজে লাগাটা বুঝতে পারছিস না, এটাই সমস্যা। আচ্ছা, তারপরে এক্সাম্পল 3 তোরা করতে পারবি? এই দাঁড়ান একটু। মডেক্স দেখে না একবার তাকিয়ে। এ রশ্মি, কই রে তুই? হ্যাঁ স্যার। বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পারবো। না পারার কিছু নেই, সহজ। এমনি জাস্ট এন বিএন বার করতে হবে। আর এই বলে দিলাম, কি বলতো, তোকে দেখতে হবে মাইনাস পাই থেকে পায়ের মধ্যে কোনো জায়গাতে ডিসকন্টিনিউটি আছে কিনা, সেটা বার করে তাহলে এফ এক্সটা লিখবি যে সেই সমস্ত এক্স এফ এক্স ওইটা যে সমস্ত বিন্দু ডিসকন্টিনিউয়াস না, আর যে সমস্ত বিন্দু ডিসকন্টিনিউয়াস তাদের আলাদা করে এই থিওরেম অ্যাপ্লাই করে এই যে সেই বিন্দুতে ফুরিয়ার সিরিজের সামটা বার করে দিতে। এই তো কাজ, সিম্পল কাজ। বুঝতে পারিসনি? হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে আবার কি, কিছুই না। এই বোঝার জন্য মাথা খারাপ করার কিছু নেই। সব থেকে ভালো হচ্ছে এই যে অফলাইনে শুরু হচ্ছে, এবারে খেলাটা ভালো হবে, বুঝলি? অনলাইনে চুরি ছাঁচড়ামি করে মাস্টার করে দিয়ে সব 12টা বাজিয়েছে আর কি ছেলেপিলের কথা বলে লাভ নেই। তাহলে কি আমি একটু নতুন কথা বলবো? দেখ, এরপরে হাফ রেঞ্জ সিরিজ আছে, আমি কি বলে দেব 4, 6, 7 পেজে। স্যার, হুম,
ওই সিলেবাসে আছে বেসেলস ইনইকুয়ালিটি, তারপরে হচ্ছে কি পার্সেভালস আইডেন্টিটি, তারপর ওই রিম্যান লেমা, তার আগে কার কি একটা নাম আছে, বুঝলাম না ওগুলো কি আছে। কো- হ্যাঁ স্যার, এই ফুরিয়ার সিরিজের আন্ডারে ওই আছে বেসেলস ইনইকুয়ালিটি, ঠিক আছে, তারপর ওইগুলো আগে আমি মোটামুটি যে কাজটা করছি সেটা শোন। সেটা হচ্ছে আপাতত মূল জিনিসটা শিখছি, ঠিক আছে? হুম, শিখে আগে আমি শেষ টেস্ট করে ফেলবো, তারপরে আবার একটু ভিতরে যাব, ঠিক আছে? তখন আবার মূল জিনিসটা আবার প্র্যাকটিস হবে, সঙ্গে ওটা হয়ে যাবে, আচ্ছা স্যার। ঠিক আছে? আগে করে হ্যাঁ, ফেল যতটুকু করাচ্ছি। ঠিক আচ্ছা, আছে। হাফ রেঞ্জ সিরিজ 3.2 আর্টিকেল পেয়েছিস? হ্যাঁ স্যার। হাফ রেঞ্জ বলতে এখানে এই যে আমাদের ফুরিয়ার সিরিজটা কেমন আবার লিখি যাতে তোদের মুখস্থ হয়। এখানে n cos nx প্লাস bn sin nx, মানে এখানে কোসাইন আর সাইন দুটোই আছে, তাই না? হাফ রেঞ্জ বলতে সেটা হবে শুধু সাইন সিরিজ বা কোসাইন সিরিজ। যেমন আমাদের এই আগের জাস্ট আগের অঙ্কটা দেখ, শুধু সাইন সিরিজ এসেছিল, মনে আছে? n 0 হয়ে গেছিল, হ্যাঁ শুধু সাইন সিরিজ। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এরকমের, দেখ এখানে তাকে দেখলে বুঝতে পারবি এটা হওয়ার কারণটা কি। এই যে আমাদের n মানে 1/π মাইনাস পাই টু পাই fx cos nx dx। তোরা কি ইভেন ফাংশন আর অড ফাংশন জানিস? মনে হয় হ্যাঁ জানিস। জানি। ফাই অফ মাইনাস এক্স যদি ফাই এক্স দেয় তাহলে ইভেন হয়, হ্যাঁ, আর অড ফাই যদি অফ মাইনাস মাইনাস এক্স ফাইভ এক্স দেয়। ফাই এক্স দেয় তাহলে অড। আর এটা তোরা জানিস যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ ফাই এক্স ডিএক্স এইটা 0 হবে যদি ফাই অড হয়। জানিস? মনে হয় জানিস, নাকি না জানলে বল। হ্যাঁ স্যার স্যার জানি। জানি। জানিস, তারপরেও আমি আমি জানি সেটা বোঝানোর জন্য বলছি। মাইনাস এ টু এ ফাই এক্স ডিএক্স টা দেবে 2 ইন্টু 0 টু এ 0 to a ফাইভ ফাই এক্স এক্স ডিএক্স। ডিএক্স যদি ফাইটা ইভেন হয়। এখন যদি এফটা অড হয় তাহলে বল, এফ যদি অড হয় তাহলে কসটা কি, ইভেন না অড? cos nx এটা ইভেন ফাংশন অড ফাংশন? ইভেন ফাংশন। ইভেন ফাংশন, কারণ cos অফ মাইনাস এক্স মানে cos x। তাহলে এফটা অড আর এইটা ইভেন, তার মানে এইটা কি হবে, অড হবে। তাহলে এফটা যদি অড হয় তাহলে এন কি হবে বলতো, 0 হবে। বল, কেউ না বুঝলে কথা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা, বাহ। না, ও আ- ইফ কোড। হুম, কি হচ্ছে বল, কি হচ্ছে বল। ইফটা অড ফাংশন। এফটা অড ফাংশন, এফটা অড, তাহলে বল এফটা অড আর সাইনটা কি ফাংশন, ইভেন না অড? তোরা ওরকম কেন এই, ওয়াট ফাংশন। অড ফাংশন। সাইন অফ মাইনাস এক্স মানে তো মাইনাস সাইন এক্স। তাহলে এটা অড এটা অড মানে এই গুণফলটা ইভেন, তার মানে এফটা অড হলে বিএনটা দেবে 2/π 0 টু পাই এফ এক্স সাইন এন এক্স। বল বুঝতে পারলি কিনা? স্যার বলেন। স্যার ওই জিরোটা তো হবে যদি ইভেন ফাংশন হয়, মানে হুম, পাশে চারটে জিনিস লিখেছেন। অড অড অড, ফাই অড হলে 0 দেবে, আর ফাই ইভেন হলে 2 ইন্টু 0 টু এ হবে। মিনিদা বল, কি বলতে চাইছিস? স্যার আমার মনে হচ্ছে যেন উল্টো তাই। মনটারে উল্টে দে তো ধরে, মনটা ধরতে পারিস তুই? না। ও, তাহলে শিখতে হবে, তাহলে আমার যেতে হবে, বুঝলি?
ওটা আর এখান দিয়ে হবে না। ফাই অড হলে 0 হবে কচি, আর ইভেন হলে 2 × 0 2 এ হবে। ঠিক আছে? আচ্ছা, এই তোদেরও কি বিনীতার মতো মনে হচ্ছে? তাহলে সবার যদি মনে হয় আমার থেকে উল্টো, তাহলে গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী আমারটা মিথ্যা হবে, রাজিবুল, তাই না? হ্যাঁ স্যার। দেখেছো রাজিবুল কি সুন্দর হ্যাঁ বলেছে। তাহলে গণতন্ত্রের হাল বুঝতে পারছিস? কোন না তন্ত্র স্যার, যদি অনেক সময় তো একজন ঠিক হতে পারে আর বাকি 100 জন ভুলও হতে পারে। তার না ভোট দিয়েছিস, ভোট দিস নাকি তুই? না স্যার, এবার দেবো, 18 বছর হলো। আচ্ছা, ভোট দিবি না? হ্যাঁ স্যার, দেবো তো। ওরে পিটিয়ে একদম বদমাইশ। ভোট দিবি কাকে কাকে ভোট দিবি তুই জানিস? স্যার আপনি কি একটা বলেন জানি, মনে পড়ছে না। আচ্ছা থাক, এখন ওসব বলেন, ওসব বললে বিপদ হয়ে যাবে। আমি জীবনে বুঝলি 2 বার 3 বার মনে হয় মোট ভোট দিয়েছি। স্যার নয়তো তো ক্লাবই দিয়ে দেয়। হ্যাঁ, না তাই হলে না? ওরা দিয়ে দেয়। এখন শোন, এখন ওই জন্য একটা নতুন হয়েছে, বেশ ভালো, সেটা হচ্ছে নোটা। মানে আমার কারোর পছন্দ না। যাই হোক, ওরকম করার দরকার নেই, শোন ছেড়ে দে ওসব, ওসব খুব ব্যাপার, ছাড়, ওসব ছেড়ে দে। তো এই বল, বুঝতে পেরেছিস কিনা? তাহলে এফ অড হলে কি হলো বলতো? এন 0 হলো, আর বিএন টা একটা ভ্যালু পাবে। বল এটা বোঝা গেল কিনা? হুম। তার মানে দাঁড়ালো এফ যদি অড হয় তাহলে ফুরিয়ার সিরিজটা কি হবে? সাইন সিরিজ হবে, সায়েন্সিস। কারণ এন তো 0। তাহলে এফ অড হলে সাইন সিরিজ হবে। বল বুঝতে পারলি কিনা? বুঝেছি। স্যার দাঁড়ান, লিখে নি। তার মানে তোরা সকালে কাণ্ড, হ্যাঁ, ঘুমাবি পড়া বাদ দিয়ে। হ্যাঁ স্যার, হয়ে গেছে, লিখে নিচ্ছি। তাহলে আলটিমেটলি যেটা পেলাম সেটা বুঝতে পেরেছি, এফ অড হলে সাইন সিরিজ হবে। হুম। একইভাবে যদি এফ ইভেন হয় তাহলে বল এন কস মানে, সিরিজ। এন মানে আমরা জানি এইটা এফ এক্স কজ এন এক্স ডিএক্স। বল এফটা যদি ইভেন হয় তাহলে কস তো এমনি ইভেন, ইভেন। ঠিক পুরোটা আছে। ইভেন হবে, তাহলে সেক্ষেত্রে ইভেন। এটা মানে হবে 2/π 0 to π এফ এক্স কজ এন এক্স ডিএক্স, এর একটা ভ্যালু থাকবে। আর বিএন টার হাল কি হবে? বিএন মানে -1/π -π to π এফ এক্স সাইন এন এক্স ডিএক্স। বল এফ ইভেন আর সাইন তো অড, তাহলে এটা কি দেবে? 0 দেবে। হুম। তার মানে এক্ষেত্রে কি হবে? কোসাইন সিরিজ হবে, কোসাইন। তাহলে এফ ইভেন হলে কোসাইন সিরিজ হবে। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক বলি কচি। হ্যাঁ। ব্যাপারটা কি বুঝতে পেরেছিস? হয়ে তো গেছে। হুম। বুঝেছি।
দেখ ওর পরেই এক্সাম্পল 4 আছে, বার কর তো। বলছে ফাইন্ড দ্য ফুরিয়ার সিরিজ কনসিস্টিং অফ, 1 নম্বরে বলছে সাইন টার্মস অনলি, আর 2 নম্বরে বলছে কোসাইন টার্মস অনলি, হুইচ represents the periodic function fx equal to x in 0 to pi. কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, fx টা x 0 থেকে পাই এর মধ্যে এটা বলা, ঠিক আছে? মাইনাস পাই তো পাই এর মধ্যে বলা নেই, 0 থেকে পাই এর মধ্যে। খুব ভালো করে শুনিস, আমি একটা করব সাইন সিরিজ না কোসাইন সিরিজ, কোনটা করব বল? সাইন সিরিজ। সাইন করো। সাইন সিরিজ করতে গেলে আমাকে এমন ফাংশন তৈরি করতে হবে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে, যাতে সেটা কি হয়, অড না ইভেন? অড হয়ে যায়। এন অড, হ্যাঁ এনটা অড হলে সাইন সিরিজ হবে। তাহলে অড তৈরি করতে হবে, কি করে করব শোন। আমি একটা ফাংশন ধরছি ক্যাপিটাল এফ এক্স ইকুয়াল টু এফ এক্স নেব, সেটা তো এক্স 0 থেকে পাই এর মধ্যে, ঠিক আছে? এইবার মাইনাস পাই থেকে 0 এর মধ্যে ওটাকে অড করতে হবে। অড, অড মানে কি, এফ অফ মাইনাস এক্সটা যেন মাইনাস এফ এক্স হয়, তাই না? হ্যাঁ তার মানে এফ অফ এক্সটা হতে হবে মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স। ভালো করে খেয়াল কর, এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স মানে এখানে কত হবে, মাইনাস এক্স, মানে মাইনাস অফ মাইনাস এক্স মানে প্লাস এক্স। ভালো করে খেয়াল কর আমি কি করছি, তাই না? তাহলে মাইনাস পাই থেকে 0 মধ্যে ওটা এক্স হতে হবে, তাহলে অড হবে। আমি আরেকটা উদাহরণ নিয়ে বলবো খুনি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তার মানে ক্যাপিটাল এফ এক্সটা আমার কি দাঁড়ালো, 0 থেকে পাই এর মধ্যে এক্স, আর মাইনাস পাই থেকে 0 এর মধ্যে এক্স, মানে এফ এক্স ইকুয়াল টু এক্স এর মধ্যে বলে ওটা অড হবে, এটা অড। বুঝলি না? এইবার তোরা কি এই ফাংশনটার ফুরিয়ার সিরিজ বার করতে পারবি না? হ্যাঁ পারবো। এখানে স্যার মানে এখানে এন নিলেই 0 হয়ে যাবে। এন মানে কত, 1 বাই পাই মাইনাস পাই টু পাই এফ এক্স কজ এন এক্স ডিএক্স। দেখ এটা অড ফাংশন, 0 দিয়ে দেবে, দেবে না? তোরা সবাই বুঝতে পারছিস যে মনে হচ্ছে, কথা বল তাহলে। স্যার ওই মানে ওই যে উপর দিয়ে থার্ড লাইনটা মানে মাইনাস পাই থেকে 0, ওটা কিভাবে লেখা হলো? এই যে এই যে আমার তো ক্যাপিটাল এই স্মল এফ এক্স এক্স, আমি এই রেঞ্জে আছে, তো আমি ওই রেঞ্জে ক্যাপিটাল এফ এক্স ওইটাই নেব, নিয়েছি সেটা। এবার অড মানে এফ অফ মাইনাস এক্স মানে মাইনাস এফ অফ এক্স, তার মানে এফ অফ এক্স সমান মাইনাস এফ অফ মাইনাস এক্স। এখন এফ অফ মাইনাস এক্স মানে কত, এই যে এখান থেকে দেখ, এফ অফ মাইনাস এক্স মানে মাইনাস এক্স, তাহলে এই এফ অফ মাইনাস এক্স মাইনাস এক্স বসলাম, বাইরে মাইনাস, তাহলে প্লাস এক্স। আচ্ছা আমি আর একটা বলছি, এর পরেরটা বলি তাহলে বুঝতে পারবি। আমি ধর আমার এই ফাংশনটা দেয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স 0 থেকে পাই এর মধ্যে এইটা। আমি যদি কোসাইন সিরিজ তৈরি করতে চাই, কোসাইন সিরিজ, তাহলে কি করতে হবে, এমন এফ নিতে হবে যেন সেটা ইভেন হয়, নাকি? ইভেন হয়ে যায়। দেখ তো সেটা তৈরি করি। তাহলে এটা কি করব, ক্যাপিটাল এফ এক্সটা এফ এক্স নেব যেটা দেয়া আছে সেখানে, আর ইভেন হতে গেলে কি এফ অফ মাইনাস এক্সটা কত হতে হবে, এফ অফ এক্স, নাকি? কথা বোঝে না? বুঝেছি। তার মানে এফ অফ এক্সটা এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স মানে কত, মাইনাস এক্স। মাইনাস এক্স। তার মানে মাইনাস পাই থেকে 0 এর মধ্যে মাইনাস এক্স। তাহলে আমার ক্যাপিটাল এফটা দাঁড়ালো এক্স 0 থেকে পাই এর মধ্যে, আর মাইনাস এক্স হচ্ছে মাইনাস পাই থেকে 0 এর মধ্যে। তাহলে এই ক্যাপিটাল এফটা ইভেন হলো।
এবার এই ফাংশনের আমি সিরিজটা বার করব, দেখবি কোসাইন সিরিজ দেবে। কিরে আগের সঙ্গে এটা এটা বুঝতে পারছি না, দেখ এটা অড বলে এই মাইনাস অফ এটা হয়েছে, এটা ইভেন তৈরি করলাম, দেখ মাইনাস এক্স এসছে, দেখ মিলিয়ে দেখ এবার বুঝতে পারবি। হ্যাঁ অ্যাকচুয়ালি মড এক্স এসছে, বুঝতে পেরেছিস এফএক্সটা? হ্যাঁ বুঝেছি। এবার এই ফাংশনে তুই যখন এন বিএন বার করবি তখন বিএনটা জিরো হয়ে যাবে, অবশ্যই বিএনটা জিরো হবে, বার করে দেখ। বার হ্যাঁ করতে হবে হবে না? তো। হুম হ্যাঁ হবে, হুম বিএন 0 হয়ে যাবে। হুম। আর এনটা আসবে, বসিয়ে দিলে হবে। তোর অঙ্কটা করা আছে, দেখ দেখে আমারে বল। করা আছে বইতে 468 পাতায় করা আছে, মোটামুটি যদি বুঝে থাকিস এবার ওখানে দেখ, দেখে কোয়েশ্চেন কর। স্যার বলে ফেলেন। হ্যাঁ জয় বল। বলছি আজকের দিনটা আমি লেফট হবো, প্রচন্ড শরীর খারাপ লাগছে। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, পরে দেখে নিস আর কি করা যাবে। ওকে স্যার। স্যার দেখেছি। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। এবার বাড়িতে একটু ভালো করে দেখে আবার জিজ্ঞেস করতে হবে পরের দিন দরকার হলে। এবার এক্সারসাইজে চল, আমি অন্য রেঞ্জের অঙ্কগুলো এখন বলছি না, যেমন -L to L, এখানে তো শুধু -π to π ছিল তাই না? যদি রেঞ্জটা -L to L দিত তাহলে কি করব আমরা, করব সিলেবাসে আছে কি আমি জানি না, যদি থাকে কোনো অসুবিধা নেই। কি বলছি বুঝতে পারছিস? আমরা শুধু করলাম -π to π, তাই না? কিন্তু রেঞ্জটা যদি এরকম হয় সেক্ষেত্রে ফুরিয়ার সিরিজ কেমন হবে বার করা যাবে, একই রকম, শুধু এন আর বিএনটা একটু অন্যরকম হবে, কিছুই না। -π to π হলে কেমন হয়েছিল, এনটা 1/π -π to π fx cos nx dx হয়েছিল তাই না? হ্যাঁ তাহলে বলতে এখানে কেমন হবে, কিছু বোঝা যাচ্ছে ব্যাপারটা? 1/L ইন্টিগ্রেশন ওভার -L থেকে L। হ্যাঁ এই তো বুঝতে পারছি, এটা একটু এনটা হচ্ছে 1/L -L to L fx, বল এখানে cos nx আছে, এইটাকে আমি একটু গুছিয়ে লিখি, cos nπx/,
পাই। কি বুঝলেন এটাকে? তার মানে এখানে হবে cos n পাই এক্স বাই এল। এই cos nx টা অ্যাকচুয়ালি cos n পাই এক্স বাই পাই, বুঝলি, মাইনাস পাই টু পাইতে। তাহলে ওই ক্ষেত্রে হবে cos n পাই এক্স বাই এল ডিএক্স, এটাই n হবে। স্যার নিচেটা কি করে লিখলেন ওই cos n পাই এক্স বাই পাই? এখানে fx cos nx আছে, ঠিক আছে, মাইনাস পাই টু পাই। তাহলে যদি এমন হয় তাহলে মাইনাস এল টু এল কেমন হবে? তাই cos না nx স্যার, ওই থেকে cos n পাই এক্স পুরোটার বাইরে পাই পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আর মাথা ঠিক নেই, বয়স হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক, cos n পাই এক্স বাই পাই। এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, আমি এটা কিছু না, ঠিক এরকম ভাবেই করা যাবে। এন বি এন বার করে ওখানে বসাতে হবে, বুঝতে পারছিস? হ্যাঁ বিএনটা কত হবে? 1/l মাইনাস এল টু এল এফ এক্স সাইন এন পাই এক্স বাই এল ডিএক্স হবে। মিটে গেল। একই রকম সব, যাই হোক দরকার নেই, আপাতত তোরা মাইনাস পাই থেকে পাই যতটুকু শিখলি এতটুকু করে ফেল। আর বুদ্ধি থাকলে এটাও তোরা করতে পারবি, এর ফর্মুলা শুধু একটু চেঞ্জ হবে। এই পাইয়ের জায়গায় এল হবে, এখানে cos n পাই, ওখানে cos nx হচ্ছিল, এখানে হবে n পাই এক্স বাই এল। মূল কাজ ইন্টিগ্রেশন কর। একটু একটু মনে হয় বুঝতে পেরেছিস? হ্যাঁ না হ্যাঁ না বল। হ্যাঁ স্যার। ও আজকে প্রিয়মটাও নেই, এরা কেন কামাই করে? ঠিক আছে, বাড়ি বসে পড়া, হ্যাঁ দৌড়ি করতে হচ্ছে না, এদের শান্তি পছন্দ হয় না, ঠিক আছে বল। এক্সারসাইজে এবারে যে অঙ্কগুলো দিয়েছিলাম কি চেষ্টা করা যাবে মনে হচ্ছে? তাহলে আমি নতুন জিনিস শুরু করবো। ঠিক আছে স্যার, পরের দিন বলবো খানে। স্যার আপনি তো 5টা অঙ্ক লাগিয়েছিলেন, ও কটাই নাকি আরো কয়টা দেবেন? ও আরো দু একটা দেবো, হ্যাঁ তার তো ঠিক কথা বলেছে কুকি, কারণ আজকে তো আবার নতুন কথা যখন বললাম, তাহলে নতুন দুটো অঙ্ক দিই। হ্যাঁ দাঁড়া দেখি। হুম, 5 দিয়েছিলাম তাই না, 5-এর অঙ্ক দিয়েছিলাম, 8 দিয়েছিলাম, তাই না? হ্যাঁ স্যার, 1 2 5 8 10। 5 ওর 8 মধ্যে 10। 8-এরটা হচ্ছিল না, বুঝতে পারছিলাম না কিভাবে 8-এর এফএক্স টা ধরবে। 8-এরটা হচ্ছিল না, ভালো, সব অঙ্ক হলে খারাপ। আচ্ছা, এগারোটা করবি, 11। ওগুলো আবার এল দিয়ে আছে, এল দিয়ে করতে হবে না। স্যার আমরা উদাহরণ দেখে চেষ্টা করবো এল দেওয়াটা। করতে পারিস, করলে তো ভালো, অসুবিধা কিছু নেই। তাহলে এল এর অঙ্ক আমি দিচ্ছি না, ওই কটা করলেই হবে, ওই কটা করলে হবে। তারপরে কোয়েশ্চেন পেপার হাতে আছে তোদের? স্যার আপনি একটা শীট দিয়েছিলেন, আচ্ছা, সেখানে আছে, তো সেখানে তো দেখিনি এখন। দেখবি আছে কিনা, না হলে জোগাড় করতে হবে।
ঠিক আছে। আচ্ছা, সিলেবাসে রিমেন ইন্টিগ্রাল আছে কিনা একবার দেখে নে তো। হ্যাঁ স্যার আছে। আছে স্যার। আছে, তাহলে রিমেনটাই শুরু করে দেব, এটা নিয়ে একটু ভাবছি। বলি, ও জয় বেরিয়ে গেল, তো কোথায় বেরিয়েছে? জয় তো আছে এখনো মনে হচ্ছে। শোন, এটা হচ্ছে আমি এখন যেটা শুরু করব, এটা হচ্ছে অ্যানালিসিস অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনের। ঠিক আছে, খুব ভালো করে ঠান্ডা মাথায় শুনতে হবে। আগের গুলো তো এমনি অ্যাপ্লিকেশন ছিল। রিমেন ইন্টিগ্রাল মানে আমাদের এখানে কাজ হবে একটা ফাংশন। প্রথমে আমি যেটা বলতে চাইবো যে একটা ফাংশনকে কখন আমরা রিমেন ইন্টিগ্রেবল বলবো। তো প্রথম কথা হচ্ছে একটা ফাংশন এফ, মনে কর এটা ক্লোজ ইন্টারভ্যাল এবি, ক্লোজ ইন্টারভ্যাল এবি তে বাউন্ডেড হতে হবে। বাউন্ডেড, তোরা কি জানিস একটা ফাংশন এই ক্লোজ ইন্টারভ্যাল এবি তে বাউন্ডেড এর মানে কি? হ্যাঁ জানি। মানে হচ্ছে, যারা না জানে বলি, মানে হচ্ছে যদি আমরা এই ক্লোজ ইন্টারভ্যাল এবির মধ্যে এক্স গুলোর জন্য এফ এক্স গুলো নিয়ে সেট তাহলে তৈরি করি, তাহলে এই সেটটা বাউন্ডেড। bounded। তাহলে এফ একটা ফাংশন ক্লোজ ইন্টারভ্যাল এবি তে বাউন্ডেড মানে S is bounded, where S equal to set of all fx such that x belongs to closed interval AB। আচ্ছা, মানে ব্যাপারটা আমি একটা সিম্পল একটা জিনিস দিয়ে বলি। ধরে নিলাম যে এই ফাংশনটা ক্লোজড ইন্টারভাল এবি তে কন্টিনিউয়াস হতে হবে, কোনো কথা নেই। তো আমি বোঝানোর জন্য আপাতত কন্টিনিউয়াস ধরে নিলাম। ঠিক আছে, তো মনে কর ক্লোজড ইন্টারভাল এবি তে ফাংশনটা এইরকম, মাথাটা ঠিক আছে। দেখ, তোরা ছোটবেলায় একটা জিনিস পড়েছিস যে একটা সেট যদি বাউন্ডেড হয়, বাউন্ডেড অ্যাবাভ হয়, নন এমটি সাবসেট অফ রিয়েল নাম্বার বাউন্ডেড লিস্ট অ্যাবাভ, আপার বাউন্ড থাকবে। এলইউবি পাওয়া যাবে ইনার, লিস্ট আপার বাউন্ড অ্যাকশন। আর সেখান থেকে আমরা দেখিয়েছিলাম যে বাউন্ডেড বিলো হলে তার জিএলবি পাওয়া যাবে ইনার। তাহলে এই যে এফএক্স এর যে সেট যেহেতু বাউন্ডেড, তাহলে এই সেটের এলইউবি পাওয়া যাবে এবং জিএলবিও পাওয়া যাবে। যেহেতু বাউন্ডেড মানে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো, তাহলে এলইউবি পাওয়া যাবে এবং জিএলবি পাওয়া যাবে। তোরা একটা থিওরি পড়েছিলি যে একটা সেটের এলইউবি যদি সেটে থাকে তাহলে কি হয় বলতো, সেই এলিমেন্টটা সেটের গ্রেটেস্ট এলিমেন্ট হয়। না মনে থাকলে হ্যাঁ। লিখে নিতে হবে। একটা সেটের যদি এলইউবি থাকে এবং সেটের মধ্যে থাকে, তাহলে সেইটা সেটের কি হবে, সব থেকে বড় এলিমেন্ট হবে। ঠিক একইভাবে জিএলবি যদি থাকে সেটের মধ্যে, তাহলে ওটা হবে সেটের সব থেকে ছোট এলিমেন্ট। মনে পড়ছে ছোটবেলার কথা? হ্যাঁ। ছোটবেলা মানে কোন বেলায় পড়েছিস? কোন কোন সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার না থার্ডে? সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টার। তাহলে আমার এখানে আমার ছবিতে এইটা হচ্ছে সব থেকে বড়, তাহলে এই এফএক্স এর এলইউবি হবে ক্যাপিটাল এম, আর আমার ছবিতে সবচেয়ে ছোট এইটা, তাই না? তার মানে আমার ছবিতে ক্যাপিটাল এমটা হচ্ছে এলইউবি অফ এফএক্স
এইভাবে আমরা লিখবো a less than equal to x less than equal to b। আর স্মল এমটা হচ্ছে এগুলো স্ট্যান্ডার্ড জিএলবি অফ fx। একটা জিনিস তৈরি করব, করে আজকে ছেড়ে দেবো। বল, আমি যা বললাম এতক্ষণ মোটামুটি বোঝা গিয়েছে কিনা বাংলা কথা? হ্যাঁ হ্যাঁ স্যার, বোঝা গেছে। তাহলে মাথায় রাখতে হবে আমি যে ফাংশন নিয়ে এখানে কথা বলবো সেই ফাংশনটা কেমন হবে, বাউন্ডেড হবে। বাউন্ডেড ফাংশন ছাড়া অন্য কোনো ফাংশন নিয়ে রিমেন ইন্টিগ্রালে আমি কথা বলবো না, কারণ বাউন্ডেড না হলে এই এলইউবি জিএলবি তো পাবো না, তাই না? বাউন্ডেড অ্যাবাভ না হলে এলইউবি নেই, বাউন্ডেড বিলো না হলে জিএলবি নেই। এলইউবি জিএলবি না হলে আমি কাজ করতে পারবো না। এইবার শোন, এলইউবি মানে তোরা নিশ্চয়ই জানিস, তাই না? লিস্ট আপার বাউন্ড কাকে বলে, শুনেছিস? হ্যাঁ হ্যাঁ শুনেছি, জানিস? জানি। বুঝিস? বুঝি তো মনে হয় একটু একটু। বুঝেছো? আচ্ছা, মানে আলটিমেটলি বুঝতে হবে যে এলইউবিটা কি, শুধু জানলে হবে না, শুনলে হবে না। তো এবার বলি, এরপরে একটা শব্দ বলি, পার্টিশন। আচ্ছা, তার আগে ছোটবেলার একটা কথা একটু বলে নি তো, তোরা কি এইটার মানে জানিস? ইন্টিগ্রেশন a টু বি সিগমা এক্স ডিএক্স, এটার মানে জানিস? এটা কি আসলে? এটা জানিস? এরিয়া। এটা এরিয়া। হ্যাঁ, এই এ থেকে বির মধ্যে মনে কর সিগমা এক্স এইটা, তাহলে এইটা মানে এই এরিয়াটা। তোরা কত ভুলভাল জানিস দেখবি আস্তে আস্তে। অবশ্য রাজিবুল মনে হয় জানে, যাই হোক ঠিক আছে। এরিয়া, আচ্ছা এরিয়াটা তোরা এর একটা ফর্মুলা দেখেছিলি মনে হয়, তোদের কি মনে পড়ে? এটা সমান, তোরা এইচএসএ ডেফিনেশন থেকে এরকম একটা জিনিস মনে হয় করেছিস, লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইন্টু সামেশন এফ অফ এ প্লাস আর এইচ, এরকম একটা কিছু। আচ্ছা এইচটাকে ভিতরে দিই, তাহলে তোদের ভালো লাগবে। কিরে, এরকম একটা কিছু না? এরকম ফর্মুলা কি দেখেছিস তোরা? হ্যাঁ এই, শুধু তামান্না হ্যাঁ বললে হবে না, বল। হ্যাঁ স্যার। দেখেছিস? বুঝেছিস? এই ওয়াসিমা, ওই দুটো এত চালাক, কোনো কথা বললো না কোন? হ্যাঁ স্যার। বল, এরকম জিনিস দেখেছিস? হ্যাঁ বল, এর মানে কি জানিস? এটা কি ঠিক এই লেখাটা? এটা অ্যাকচুয়ালি কি? আচ্ছা এটাকে একটু খুলে লিখলে ব্যাপারটা এরকম দাঁড়ায় না? ব্যাপারটা এরকম, ইন্টিগ্রেশন এ টু বি সিগমা এক্স ডিএক্স, মানে আমি ওইটাকে খুলে লিখলে, এইটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে এইচ এফ অফ এ প্লাস এইচ লিমিট এইচ টেন্স টু 0 এইচ এফ অফ এ প্লাস এইচ প্লাস এইচ এফ অফ এ প্লাস 2h প্লাস ডট ডট এইচ এফ অফ এ প্লাস এন এইচ, এরকম একটা না? সামেশনটা ভেঙে দিয়েছি। হ্যাঁ একটা কথা তো আমার না, সত্যি করে বলতো, কোনদিন কি ভেঙে দেখেছিস ব্যাপারটা কেমন, না শুধু ফর্মুলা মুখস্থ করেছিস, অঙ্ক করেছিস? কি স্যার, সেকেন্ড অপশনটা। তাহলে চিন্তা কর, কি সুন্দর সেকেন্ড অপশনটা বললো বলো। হ্যাঁ, ও মুখ দিয়ে বলেনি কিন্তু, ওদিক দিয়ে চালাক আছে। এদিকে তাকা, আমি ভেঙে দেখাচ্ছি, দেখ। ভেঙে দেখিস নি কেন, যে সত্যি না মিথ্যে কি বললো ওরা? এরকম, এইটা এ এইটা বি, তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে কিরকম,
না, আমি এই এ থেকে বির মধ্যে এই জায়গাটাকে এন ভাগে ভাগ করছি মনে কর, প্রত্যেকটা ভাগের লেন্থ এইচ করে। আচ্ছা, এইটা এ, এইটা এ প্লাস এইচ, এগুলো খুব গায়ে গায়ে, তোদের চোখ খুব ভালো বলে একটু বড় করে দেখছিস তোরা। এ প্লাস 3H, এইটা মনে কর এ প্লাস NH। বুঝতে পারলি না? মাঝে মাঝে, ও হ্যাঁ সরি, এটা সিগমা দি, আচ্ছা এটা এফ করে দিই, এফ লিখে লিখে অভ্যাস। আচ্ছা, তাহলে এবার এখানে তাকা, এইটার মানে কি? এইচ এফ অফ এ প্লাস এইচ, এফ অফ এ প্লাস মানে এইচ মানে এই হাইটটা, তাহলে এইটা মানে এইটুকুর এরিয়া, তাই না? এটার মানে, হ্যাঁ এইটার মানে কি? ঠিক আছে, পরেরটা এইচ ইন্টু এফ অফ এ প্লাস 3H, এই এরিয়াটা। এইচ এফ অফ এ প্লাস 4H, এটা এ প্লাস 4H, এই এরিয়াটা। পরেরটা এইটা হলো এ প্লাস 5H, তাহলে এইচ ইন্টু এফ অফ এ প্লাস 5H মানে এইটা। পরেরটা, তোরা কি আমার কথা কি বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার পরেরটা, পরেরটা তারপরেরটা আবার কমে গেল। তাহলে বল এর মধ্যের এই যে জিনিসটা, এর মানে হচ্ছে এই যে আমার শেডের জায়গার এরিয়া, তাই না? হ্যাঁ কেউ না বুঝলে হাত তোল। তাহলে বলতো এই যে এরিয়াটা, এটা কি তোদের, তোরা যে বললি একটু আগে যে এইটা মানে হচ্ছে, রাজিবুল বলল যে এই এই ফাংশনটার এ থেকে বির মধ্যে এরিয়া, কিন্তু বলতো এইটা আমি যেটা এর মধ্যে লেখা, এইটা কি অ্যাকচুয়াল এরিয়া? দেখ এখানে খানিকটা কমে গেল, খানিকটা এই কিছুটা কম, এখানে একটু কম, তারপরে এখানে আর বেড়ে গেল। অ্যাকচুয়াল এরিয়া থেকে খানিকটা বেশি নিয়েছি, এখানে অ্যাকচুয়াল এরিয়া থেকে বেশি, এখানে বেশি, কিরে পরেরটা একটুখানি বেশি, তারপরে কম কম। তাহলে এই যে জিনিসটা, এটা কি এই ফাংশনের এ বির মধ্যে অ্যাকচুয়াল এরিয়া, রাজিবুল? না স্যার। তাহলে তুই যে বলছ, ও এখানে লিমিট এইচ টেন্স টু 0 আছে, লিমিট এইচ মানে টেন্স টু 0 করলে এরিয়াটা হবে, এরকম একটা ব্যাপার বলছে, তাই না? কিন্তু স্যার একটা এরর টার্ম তো থেকেই যাবে। একটা এরর থেকে যাবে। হুম, বল। অ্যাকচুয়াল এরিয়া কি হবে, কি মনে হচ্ছে? না স্যার, অ্যাকচুয়াল তো হবে না। হুম, না স্যার, অ্যাকচুয়াল তো হবে না। এই যতই ছোট নি একটু তো উপর নিচ হবেই। হুম, আমার না, হ্যাঁ এই যে রিম্যানের নাম শুনেছিস? হ্যাঁ শুনেছি। একটা রোগাপট্টা মানুষ ছিল, বুঝলি? ও লোকের কথা মনে হলে গায়ের মধ্যে কেমন একটা হয়, শিহরণ জাগে। একটা জিনিস বলি, তো আমার না, পড়াশোনা কর, পড়াশোনাটা পড়াশোনার মতো করতে হয়, বোঝার জন্য, জানার জন্য, বোঝার জন্য, তুই ধান্দাবাজি পড়া না। জীবনের যে কথা মনে হলে আমার মানে কি বলবো, মানে একটা অন্যরকম অনুভূতি হয়,
সেটা হচ্ছে কি লিখেছি বলদিন দেখি। 1854 সালের 10ই 10 সেপ্টেম্বর। সেপ্টেম্বর। তখন গাউস বেঁচে ছিলেন, বুঝলি, ওয়েস্ট জার্মানির। হুম। এই দিন রিম্যান তার কিছু কাজ কাম প্রকাশ করেছিলেন, মানে একটা কনফারেন্সে আর কি। তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আর কি, সেটা হচ্ছে এই যে আমাদের ডাইমেনশন না, কিরে তোরা হ্যাঁ, ওয়ান ডাইমেনশন, তোরা R1 2 অ্যানালিসিস করেছিস তাই না, একটা লাইনের উপরে পয়েন্ট গুলো নিয়ে করেছিস না? হ্যাঁ হ্যাঁ, এখন R2 তে করছি। এখন আবার R2 তে করছিস, মানে একটা প্লেনে যত পয়েন্ট আছে তাই না, হুম। তাদের নিয়ে। 2D প্লেনে। তারপরে তোরা R3 জিওমেট্রি পড়েছিস, হ্যাঁ? হ্যাঁ। তো এই R3 পর্যন্ত আমরা বুঝতে পারি, 3 ডাইমেনশনাল একটা ফিগার আমরা বুঝি তাই না? হুম। R3 তে আমরা অ্যানালিসিস করি, খুবই সিম্পল। কিন্তু যখন R4 এর কথা বলা হবে, 3 ডাইমেনশনাল স্পেসে থেকে আমরা সবকিছু বুঝতে পারি, কিন্তু R4 এর কথা বললে তোর কাছে কি মনে হবে? 4 ডাইমেনশনাল স্পেস তোর কাছে কোনো অস্তিত্ব আছে, তার বাস্তব অস্তিত্ব তোদের কাছে? রাজীব, না স্যার। না শুধু বললে হবে না, একটা কথা বোঝার চেষ্টা করতে হবে। আমি একটা কথা বলবো, বল তোদের কারুর কি কোনো ধারণা আছে? না। রশ্মি, নেই? হ্যাঁ যদি স্যার। হ্যাঁ বল। R5? না। আচ্ছা, এই যে R4 সম্পর্কে তোর ধারণা নেই, আমি তোদের হয়তো একদিন একটা গল্প বলেছিলাম যে একটা ঘরের মধ্যে যদি কাউকে আটকে রাখা হয়, দিয়ে বলা হয় যে ঘর থেকে বাইরে যেতে হবে, কোনো দেয়ালে টাচ করা যাবে না, বলেছিলাম না? বলিনি না? বলেছিলাম। হ্যাঁ স্যার বলেছিলেন। তাহলে তুই কল্পনাই করতে পারবি না ওই ঘরের বাইরে যাওয়া। পারবি কি? একটা ঘরের মধ্যে 4টে দেয়াল, দুই পাশে, এ পাশে একটা, ও পাশে একটা, উপর নিচ, মানে মোট 6টা, 3টে ডাইমেনশন, উপর নিচ একটা, এইভাবে একটা, আর এইভাবে একটা, তাই না? 3টে ডাইমেনশন মানে 6টা দেয়াল, 6টা দিক। এই কথা বুঝিসনি? এইভাবে দেখলে এদিকে আর এদিকে দেয়াল দিলে আটকে গেল, এদিকে কথা বলে এদিকে এদিক, আর উপর নিচ, এই 6টা দেয়াল দিয়ে আটকে দিয়ে যদি তামান্নারে বসিয়ে দেয়া যায়, তামান্না চোখ ছোট হয়ে যায়, বড় করে দিই, হ্যাঁ? দেখতে পেয়েছিস? হ্যাঁ স্যার, মাশরুম হয়ে গেছে। মাশরুম। তো এই তামান্না এই ঘরের বাইরে যাওয়ার কল্পনা করতে পারবে? তামান্না মানে যে কেউ। হুম। না, সব দিকই তো আটকানো থাকবে। আমি আরেকবার বলি, এইবার দেখ, সব দিক মানে তোর এখানে কটা দিক? 6টা। 6টা দিক না, দিক আসলে 3টে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে একটা, তুই তো এদিকে আর এদিকে আটকে দিয়েছি, এই একটা, হ্যাঁ। আর উপর নিচ, আর 3টে, না, তাই না, হ্যাঁ ডাইমেনশন। হ্যাঁ। আচ্ছা, এইবার শুন, একটা জিনিস ভাবতো, ধর 2 ডাইমেনশন, এইটা, এটার উপর নিচ নেই, তোর কাগজের উপরে এই দিক আর এই দিক, কটা ডাইমেনশন এখানে? 2টো। 2টো। এখন যদি কোন 2 ডাইমেনশনাল জীব থাকে, তাকে ধর, সে 2 ডাইমেনশনাল জীবটা এইটা, এখন এইটাকে যদি এই চক দিয়ে দাগ দিয়ে দেওয়া হলো, তাকা ভালো করে দিয়ে, একে যদি বলিস যে এই 4 দেয়ালের বাইরে যেতে হবে, কোনো দেয়াল ভাঙা যাবে না, টাচ করা যাবে না, তাহলে
এই ভদ্রলোক এই দাগের বাইরে যাওয়ার কথা কি ভাবতে পারবে? না, না ভালো করে ভেবে বল। কারণ স্যার তার কাছে তো এটার অস্তিত্বই নেই। কোনটার অস্তিত্ব নেই? এই চার দেয়াল, তা সে তো শুধু মানে, চার দেয়ালের অস্তিত্ব আছে তার কাছে। ও মানে সে এটাতে তো দুটো ডাইমেনশনই হচ্ছে। হুম ও ও এই দিক আর এই দিকে যাওয়ার চেষ্টা করবে, দেখবে দেয়াল, এদিকে যাওয়ার চেষ্টা করবে দেয়াল, এদিকে দেয়াল, এদিকে দেয়াল। হ্যাঁ হ্যাঁ, সে ডাইমেনশন। তার ক্ষেত্রে উপরের দিক বা নিচের দিক বলে কিছু নেই। কথাটা বুঝতে পারছে না? এইটা যেহেতু 2 ডাইমেনশনাল, তাহলে তার এই দিক আর এই দিক আছে শুধু তার চিন্তায়, চেতনে, তার বোধে। বুঝলি না কথা? হ্যাঁ, তার কাছে কি উপরের দিক, নিচের দিক এসব আছে কিছু? না। একবার বুঝলে জীবনে ভুল হওয়ার কথা না। নেই, কারণ তার কাছে দুটো ডাইমেনশন, এই যে ডাইমেনশন, এই যে এই দিক একটা, এই দিক একটা। কিন্তু মজার কথা, তোদের কি মনে হবে? তোর মনে হবে না যে এর এর বাইরে আসার জন্য তো এই কাছে এখানে এসে একটুখানি উঁচু হলেই, সামান্য উঁচু হয়ে এখানে চলে আসা যাবে? তোর কাছে খুব সিম্পল না এর একটু কান ধরে ওই দাগটা উঁচু করে এখানে নিয়ে আসা? হ্যাঁ, তাহলে 3 ডাইমেনশনাল একটা জীবের কাছে এর অসহায়তাটা তোর কাছে মনে হবে যে খুব সিম্পল, জাস্ট একটা দাগ। তো তোর তোর চারিদিকে যদি চোখের দাগ দিয়ে বলা হয় এর বাইরে যাও, তা তুই কি যেতে পারবি না? হ্যাঁ, কিভাবে যাবি? একটুখানি উঁচু করে পা ওই দাগকে উঁচু করে নিয়ে যাবি। উঁচু করা মানে আর একটা অন্য ডাইমেনশন। কিরে, উঁচুর দিকটা হ্যাঁ, যে হ্যাঁ, প্লেনে তোর চোখের দাগ দেওয়া ওটা কি 2 ডাইমেনশনাল প্লেন। এবার তুই যে যাবি সেটা ওই 2 ডাইমেনশনাল স্পেসে থেকে যাবি না একটু উঁচু করে পার হবি? কি করবি? উঁচু করে পার হবে। তো উঁচু করা মানেই কোন আরেকটা ডাইমেনশন হলো। হুম, তাহলে তোর কাছে যেটা অত্যন্ত সহজ ব্যাপার, কিন্তু এই 2 ডাইমেনশনাল জীবের কাছে এইটা অকল্পনীয় ব্যাপার। বল সত্যি কিনা? তার কল্পনাতেই আসবে না। এই কথাটা কি মাথায় ঢুকছে? হ্যাঁ বল। হ্যাঁ, এইবার একটা জিনিস ভাব, এই যে তামান্না, মাশরুম, তামান্নার এই যে 6টা দেয়াল দিয়ে আটকে দেয়া হলো, বলা হলো কোনো দেয়ালে টাচ করা যাবে না, এর বাইরে যেতে হবে। পারবো না। পারবি না তো দূরের কথা, আমি পারা না পারার কথা আলাদা, আমি পারবো না আলাদা, কিন্তু তোর কোনো কল্পনায় আসবে যে এর বাইরে যাওয়া সম্ভব? না, তুই কোনোভাবে কল্পনাই করতে পারবি না যে কোনো দেয়াল না ভেঙে আমি বাইরে যেতে পারবো। যেমনটা এই 2 ডাইমেনশনাল জীব ভাবছিল যে এই 4টে দেয়ালের কোনো একটা না ভেঙে বাইরে যাওয়াটা অসম্ভব। কি রে, এ কি ভাবছিল? এই 4টে দেয়ালের কোনো একটা দেয়াল না ভেঙে বাইরে যাওয়া কি সম্ভব তার পক্ষে? তার চিন্তায় না স্যার, সম্ভব না, কিন্তু তোর চিন্তায় বল, এসছিল এটা তোর যে চিন্তা উপর খুব হয়ে সহজ যাবে। ছিল ব্যাপারটা, জাস্ট হ্যাঁ, একটুখানি উঁচু করলে একটা ডাইমেনশন ও দেখতে পাচ্ছে না, ওর বোধে নেই। ঠিক তেমনি এখানে ভাব, যদি 4 ডাইমেনশনাল বা এর হাইয়ার ডাইমেনশনাল কোন স্পেসের অস্তিত্ব থাকে, কোন চিন্তা চেতনার যদি জীব থাকে, তাহলে তার কাছে এই 6টা, এই যে 6টা, এখানে যে 3টে দিক, তাহলে তার কাছে কটা দিক থাকবে 4 ডাইমেনশন হলে? আর একটা দিক আরো থাকবে। দুটো, হ্যাঁ আর একটা দিক থাকবে, মানে তাহলে আরো তার দুটো কাছে, দেয়াল এক্সট্রা থাকবে। হ্যাঁ, তার তার কাছে এই 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 ঘর থেকে বের করার জন্য সেই দিক থেকে সামান্য উঁচু করে বার করে দিলেই বাইরে চলে যাবে। কিরে, যেমন হুম, একে তুই সামান্য এখানে এনে সামান্য উঁচু করে এখানে নিয়ে চলে আসলো, দেয়ালে কোনো টাচ হলো না। তাহলে 4 ডাইমেনশনাল জীব থাকলে তার পক্ষে কিন্তু কোনো দেয়াল না টাচ করেই একে বাইরে বার করা সম্ভব। বল লজিক্যালি ট্রু কিনা? হ্যাঁ, যেটা মজার কথা কি জানিস তামান্না, আমাদের, আমরা মানে কি বলবো, আমরা শুধু আমাদের মধ্যেই থাকি।
মানে কথাটা ঠিক কেমন আর কি? মানে আমাদের মধ্যে থাকা মানে আমরা আমাদের ভাবি যে আমরা যেভাবে বুঝছি, যা বুঝছি এটাই শেষ, এর বাইরে কিছু নেই। এই যে আমি 10 সেপ্টেম্বর 1854 এর কথা বলছিলাম, এই দিন রিম্যান দেখিয়েছিলেন ম্যাথমেটিক্যালি যে হাইয়ার ডাইমেনশনাল স্পেসের অস্তিত্ব আছে। বুঝলি, হাইয়ার ডাইমেনশনাল স্পেসের অস্তিত্ব আছে মানে 3 ডাইমেনশন শুধু না। কথা বুঝতে পারছিস? হ্যাঁ, এবং গাউসের চিন্তা ছিল, গাউস হচ্ছেন আজ পর্যন্ত যত ম্যাথমেটিশিয়ান এসছেন গেছেন যাই হোক তার মধ্যে অন্যতম একজন বিখ্যাত লোক। তার ধারণায় ছিল যে হায়ার ডাইমেনশনাল জীবের অস্তিত্ব আছে এবং একদম সত্যি। তোদের তার উদাহরণও দেয়া যায়। স্যার বলুন, কিন্তু একটু বলুন। তুই তো দেখতে পাবি না, আর তোর বিশ্বাসও হবে না। তোর বিশ্বাস তো দেখে দেখে বিশ্বাস। যাদের শুধু এই ট্যাবলেটের উপরে নির্ভরশীল যারা, তারা কিন্তু অঙ্ক তাদের না করাই উচিত। তোরা যে অঙ্ক করিস পুরোপুরি কাল্পনিক। তোরা যে বলিস এটা পয়েন্ট, তোরা যে বলিস এটা স্ট্রেট লাইন, কি যে বলিস কোনো ডেফিনেশন নেই এগুলো, মানে কোনো নোন ওয়ার্ডস দিয়ে এগুলোকে ডিসক্রাইব করা যাবে না। না, এগুলো জাস্ট কনসেপ্ট, মানে কোনোটাই কিছু না অ্যাকচুয়ালি। এগুলো তো আমাদের আমাদের তৈরি, আমাদের বোধ, আমাদের চেতনা, আমাদের মনে হওয়া। না, আমাদের মনে হওয়াটা যদি কেউ ভাবে যে একদম এক্সট্রিম মনে হওয়া, সেই জন্য মানুষ কল্পনায় নানা কিছু তৈরি করে, বুঝলি। তুই একটা জিনিস ভাব, ধর রশ্মির ছবি আঁকবে একটা 2 ডাইমেনশনাল জীব। আমার কথা ভালো করে বুঝিস। একটা 2 ডাইমেনশনাল জীব, সে ইচ্ছা করলো রশ্মিকে আকার দেবে। এই তো আমার কথা বুঝতে পারছিস? হ্যাঁ, তার কল্পনায় রশ্মির আকার কেমন হতে পারে, কি মনে হয় তোর? কেমন হবে? এরকম যেটা একটা প্লেনে, 2D তে এরকম একটা প্লেনে হ্যাঁ। কিছু একটা হবে নাকি? কথা বোঝে না? এই যে রশ্মি, হ্যাঁ স্যার, এইটা বুঝেছি। হ্যাঁ, কিন্তু যদি একটা 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 যারা ছবি তৈরি করতে পারে, যারা মডেল তৈরি করে 3 ডাইমেনশনাল একজন, তাকে যদি বলা হয় রশ্মির হুবহু একটা মূর্তি বানিয়ে দিতে হবে, তাহলে কি এরকম একটা 2 ডাইমেনশনাল স্পেসে এরকম একটা জিনিস তৈরি হবে? না একটা, না, বুঝতে 3D পারলি তে না? একটা স্ট্রাকচার হবে। হ্যাঁ, সেটা সেটা রশ্মির মতো একটা জিনিস তৈরি হতে পারে, এক্স্যাক্টলি না হলেও কাছাকাছি হতে পারে। কথাটা আমি বুঝলি না? হুম, বুঝেছি। কি বলতে চাইছি সেটা কি বুঝেছিস? তার মানে আমি হ্যাঁ, বলতে চাইছি যে ধর হাইয়ার ডাইমেনশনাল স্পেসের কোনো কিছুকে যদি আমি 3 ডাইমেনশনাল, সে যদি ওরকম আকার দিতে চাই, তাহলে আকারটা কেমন হবে? আমার আমার তৈরি আকারটা 3 ডাইমেনশনাল হবে না হাইয়ার ডাইমেনশনাল হবে? 3 আমাদের ডাইমেনশন 3 হবে। ডাইমেনশনালি হবে। 3 ডাইমেনশনাল হবে, তাহলে তো অ্যাকচুয়াল জিনিসটা তো হবে না, কোনোভাবেই তার ধারে পাশে যাবে না। হুম, আচ্ছা, রশ্মির যদি এরকম একটা বেতাল ছবি দিয়ে বলি এইটা রশ্মি, এইটাকে রশ্মি, তোমাকে বিশ্বাস করতে হবে, তাহলে বল রশ্মির কষ্ট হবে না হবে না? হবে। তাহলে তামান্না, যদি সত্যি অন্তর থেকে বলে থাকিস, তাহলে কারুর ওরকম ছবি, কষ্ট দেওয়া ছবি না আঁকাই উচিত। উচিত কি? আমার না, যেটা মনে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম। আর যদি এইটা প্রমাণ না হতো, শোন, যে হায়ার ডাইমেনশনাল স্পেসের অস্তিত্ব আছে, হায়ার ডাইমেনশনাল কিছু হতে পারে, যদি এমনটা না থাকতো, তাহলে আমরা ধরে নিতাম সবই 3 ডাইমেনশনাল। কথা হ্যাঁ, বুঝলি না? তার বাইরে কিছু নেই। তোদের বিপদ হচ্ছে তোরা ম্যাথমেটিক্স পড়ছিস, তুই আজকে যে কাজ কাম করছিস, ধর এই যে একটা কথা বলি, তোদের আমার কাছে নিশ্চয়ই শুনেছিস যে আইনস্টাইনের যে কাজ কাম, কিরে, রিলেটিভিটি এসেছিল কত সালে জানিস? 1905 সাল। 1915 সাল নাগাদ এসছে জেনারেল রিলেটিভিটি।
আর 1980 সালের পরে এসছে গ্লোবাল জেনারেল রিলেটিভিটি। রিলেটিভিটি এখানে এখানে জেনারেল রিলেটিভিটি, আর 1980-র দশকে এসছে গ্লোবাল জেনারেল রিলেটিভিটি, বুঝলি? তো এই যে রিলেটিভিটি এসছে, রিলেটিভিটির যে কাজ কাম, যদি রিম্যানের মেট্রিক স্পেস না আসতো, রিম্যানিয়ান জিওমেট্রি যদি না আসতো, তাহলে আইনস্টাইনের ঠাকুরদার ক্ষমতা ছিল না রিলেটিভিটির কাজ কাম করা, তার না? বুঝতে পারছিস না? মানে আজকে তোরা জানিয়ে এত গর্ব করিস তোরা আধুনিক হেন তেন, শুধু আধুনিক পোশাকে আশাকে, পোশাক আসলে ওটা তো কি বলবো, ওটা তো তোদের ভালো লাগা মনে হয় এরকম, ওই আর কি, থাক, ও কথা আর বলা যাবে না এখন। সেখানে তো কোনো চিন্তার কোনো ছাপ নেই। তো এখন তোরা সেগুলোকে নিয়ে ঠিক আছিস আঁকড়ে, যে হ্যাঁ আমরা এই সেই, কিন্তু তার গোড়াটা একবার দেখিস না যে কোথা থেকে এসছে। ঠিক কেমন জানিস, এই যে গান টান শুনিস না তামান্না, গান শুনিস? হ্যাঁ, দেখবি আজকে এই যে যত সব হয়েছে এখন, কত কিছু গানের নাম, ওইসব পপ র‍্যাপ হেন তেন ফেন, বলতো এর একদম গোড়া বেসিক যে জায়গাটা, ইন্ডিয়ান যদি তুই মিউজিকের কথা বলিস, ইন্ডিয়ান প্রথম দিকের গোড়ার দিকে কি ধরনের গান ছিল জানিস? সব থেকে প্রথমে তো ওই সারে গামা পা। মানে একদম বেসিক এ হচ্ছে, হ্যাঁ ঠিকই, এই যে ধ্রুপদ, ধামার, হ্যাঁ, ও হ্যাঁ, টপ্পা, হ্যাঁ, হ্যাঁ, খেয়াল, তো নামই শুনিসনি হয়তো সব। হ্যাঁ, শুনেছি, বাংলাতে পড়েছি এগুলো। আচ্ছা আচ্ছা। আর আমি আহ এরকম লোকজনের খুব কাছাকাছি এসেছি জানিস, খুব ভালো ধ্রুপদ গায়, খুব ভালো, আমার সাথে পরিচয় আছে, এখনো আছে রেডিওতে। ধ্রুপদ, ধ্রুপদ শুনেছিস? হ্যাঁ, নাম শুনেছি স্যার। নাম শুনেছিস? তো খুব ভালো তবলা বাজায়। মানে আমি কি বলি, এগুলো যে ঠিক নয় একদমই, এগুলো মানুষের কত ঝামেলায় ফেলে, কত ক্ষতিকর এই মিউজিক গুলো, সেগুলো তো এখন তোরে বললে হবে না। তো আমি এগুলো খুব কাছাকাছি এসে দেখেছি, বুঝলি, ঢুকে দেখেছি আর কি। তো এই যে গোড়ায় যে জিনিসগুলো, বুঝলি, তোদের যেগুলো ভালো লাগে এখন সেইগুলোর মধ্যে কিন্তু এগুলো পড়ে না। এই যে খেয়াল কি কেউ শোনে বসে বসে, বল দিনি, খেয়াল, ধ্রুপদ, ধামার, টপ্পা, এসব কিন্তু বেসিক জিনিস কিন্তু ওইগুলো, জানিস তো, মানে ক্লাসিক্যাল যে জায়গা, সেখান থেকে এইগুলো এসছে। তো এই যে ম্যাথমেটিক্সের যেগুলো তুই দেখছিস অ্যাপ্লিকেশন, তার যে গোড়া, যে জায়গাটা, মূল জায়গা যেখান থেকে তৈরি হয়, সেটা না হলে এদের এই কাজগুলো মোটেই হতো না। কিন্তু সেই গোড়াতে যে জিনিসগুলো, সেইগুলো কি বলবো, শুনলে বিশ্বাস করতে পারবি। আমি তোদের নন ইউক্লিডিয়ান জিওমেট্রির কথা মনে হয় বলেছিলাম, তোরা ভুলে হ্যাঁ, যাস আর। বলেছিলেন। একটু পর আমি বইপত্র তো সব ওখানে। তো একটা কথা বলি, কাউকে কষ্ট দিস না। এই রশ্মির এরকম একটা ছবি এঁকে রশ্মিকে প্রকাশ করলে রশ্মি খুশি হবে না, আমি আরো বেতাল করে দিলে রশ্মি তো আরো বেশি কষ্ট হবে। কি রে, মানে ওকে যদি না না স্যার, হ্যাঁ, রশ্মি মনে হয় না কিছু না বলছে। স্যার, ঠিক আছে। রশ্মি কি বললে একটু আমি বুঝতে পারিনি। বললাম না না স্যার, ঠিক আছে। ঠিক আছে তুই বললে তো হবে না, ঠিক আছে এটা বললে হলো? তোরে যদি কেউ একটা বিকৃত ছবি এঁকে দিয়ে দেয়, তোর ভালো লাগবে বলতো দেখি? যদি পেপারে এখন দেয়া হয় এই হচ্ছে সেই রশ্মি, তা তোর কেমন লাগবে বল? না, তাহলে তাহলে তো ভালো লাগবে না। তাহলে তো খারাপই লাগবে। ঠিকই, ঠিক আছে, তার মানে আমি কি বলতে চেয়েছি কতটা বুঝেছি আমি জানি না, কিন্তু একটু ভাবতে শেখ। আর সবচেয়ে বড় কথা কি জানিস, যেটা আমি বুঝি না, আমাদের বোধে নেই, সেটাকে আমরা কি বলি বলতো? সেটা নেই, হতে পারে না, অসম্ভব, কিরে বলি না? হ্যাঁ বলি। কিন্তু কি তাই? কিন্তু কি তাই? এই এই যে টু ডাইমেনশনাল জীবটা,
এই যে ঘর থেকে বেরোতে পারছিল না, কোথায় সে ঘর, কোথায় কি হলো, তো সে তার কাছে কি বলতো, তাদের চিন্তায় যত 2 ডাইমেনশন জীব আছে তাদের চিন্তনে এই ঘরের বাইরে দেয়াল টাচ না করে যাওয়াটা কি সম্ভব? তাদের কাছে কি ব্যাপারটা অসম্ভব না? হ্যাঁ, তাড়াতাড়ি বল। অসম্ভব। অসম্ভব, অসম্ভব, এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু তোর কাছে, এই বিনিতা, তোর কাছে এই ঘরের বাইরে যাওয়া কি সম্ভব দেয়ালটা টাচ হ্যাঁ, করে? হ্যাঁ, সম্ভব। খুবই সম্ভব, খুবই সহজ। তাহলে যেটা এর কাছে সম্ভব নয়, তোদের কাছে কিন্তু খুবই সম্ভব। কিন্তু আমরা যারা 3 ডাইমেনশনাল, আমাদের কাছে যেটা অকল্পনীয়, কোনোভাবে ভাবাই যায় না, অসম্ভব। ব্যাপারটা এরকম নয় যেটা সেটা অসম্ভব সবার কাছে। সব ডাইমেনশনাল স্পেস থেকে ভাবলে সেটা অসম্ভব হবে এমন কোনো কথা নেই। কি বল, সত্যি কথা কি? হ্যাঁ না বল, হ্যাঁ না বল, তাড়াতাড়ি বল, বলতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে জোর করে হ্যাঁ বললে হবে না, বুঝে হ্যাঁ বলতে হবে। এটা হ্যাঁ সেই স্যার, বুঝেই বলেছি স্যার, বুঝে বলেছি, একটু একটু বুঝেছি। মানে ব্যাপারটা আমার কাছে যেটা অসম্ভব, আমাদের কাছে যেটা অসম্ভব, 3 ডাইমেনশনাল স্পেস থেকে ভাবলে যেটা অসম্ভব, সেটা অসম্ভব শুধু আমাদের কাছে। এটা অসম্ভব মানে অ্যাবসলিউট অসম্ভব বলতে যা বোঝায়, সেটা অসম্ভব নিশ্চয়ই নয়। বুঝলি? খুবই ইম্পর্টেন্ট আর কি। এইবার এক গ্রুপ মানুষের চিন্তা আছে কি বলতো, যে আমি যা দেখি না তার বিশ্বাস কি করে করব, আমি বিশ্বাস করি না। যা মানে একদম খুব বুকে হাত চাপড়ে বলে আর কি, যে না দেখে আমি কোনো কিছু বিশ্বাস করি না। শুনেছিস যে কথা? তো আজকে পড়া হবে না। রিমান্ড এসে হ্যাঁ বলো। স্যার। আচ্ছা বলতো, এটা অত্যন্ত মূর্খামি মনে হওয়া উচিত নয়? মানে সত্যি সত্যি কি সত্যি? না স্যার, আমরা যেটা দেখতে পাচ্ছি না, ওটা তো অন্য কেউ দেখতেই পারে। যেমন এই যে মানে 3 ডাইমেনশনের বাইরেও যে হয়, অন্য সেটা তো আমরা দেখতে পাইনি, কিন্তু রিমেন দেখতে পেয়েছেন। হ্যাঁ, আর উনি রিম্যান সেটা দেখতে পাই প্রমাণও না। দিয়েছেন। হ্যাঁ, রিম্যান দেখতে পাইনি, কিন্তু রিম্যান যেটা করতে পেরেছিল তার বোধে, সেহেতু 3 ডাইমেনশনাল, সেটা হচ্ছে লজিক্যালি প্রুভ করেছিল, ম্যাথমেটিক্যালি এস্টাবলিশ করেছিল, এবং সেই কাজ দিয়ে পরের যে কাজ কাম হয়েছে, সেই কাজ দিয়ে অনেক কিছু এই সৃষ্টি সম্পর্কে সঠিকভাবে জানা গিয়েছে। যেমন ধর, তুই ইউক্লিডিয়ান জিওমেট্রির উপর বেস করে হচ্ছে নিউটনের মেকানিক্স। নিউটনের মেকানিক্স ব্যবহার করে যতটুকু সৃষ্টি সম্পর্কে বোঝা সম্ভব, তার থেকে অনেক নিখুঁতভাবে, অনেক বিস্তৃত জায়গাতে যদি তুই রিলেটিভিটি ইউজ করিস, তাহলে অনেক সুন্দরভাবে বুঝতে পারবি, অনেক সঠিকভাবে, অনেক ব্যাপক জায়গাতে। বুঝলি? নিউটনের মেকানিক্স দিয়ে এই শুধু সূর্য আর তার সংসার সম্পর্কেই ভালো ধারণা পাওয়া যায় না, সঠিক ধারণা পাওয়া যায় না। তো সেহেতু ওই ছোট্ট জায়গা নিয়ে নিজেদের ভাবনার মতো ভাবলে হবে না। এই ধর সময়ের যে কনসেপ্ট, ভাবতো তোর যে সময়ের কনসেপ্ট, আমাদের যে সময়ের কনসেপ্ট, সেটা কি অ্যাকচুয়াল কনসেপ্ট? 1905 সালের আগে মানুষের সময় সম্পর্কে যে ধারণা ছিল, সেটা নিউটনের মেকানিক্স উপর বেস করে, এবং সেটাই আমাদের ধারণা। আমরা মানুষ, আমাদের ধারণা সেরকম। কিন্তু অ্যাকচুয়াল সময় কিন্তু ওরকম নয়। মানে কি বলতে চাইছি মনে হয় পরিষ্কার হচ্ছে না, তাই না? মানে স্যার, সময়েরও অন্য ডেফিনেশন আছে, আমরা যেটা ভাবি সেটা না। হ্যাঁ, কেমন বলি? যেমন ধর, তোর কাছে যে সময় আর আরেকজনের কাছে সময়, এই দুটো কিন্তু একরকম নয়। খুব সহজ করে বলি, ধর তুই পৃথিবীতে দাঁড়িয়ে আছিস, হুম, আর রশ্মি একটা অন্য গ্রহে দাঁড়িয়ে আছে। অন্য গ্রহে না, রশ্মিকে একটা রকেটে বসিয়ে দেওয়া হচ্ছে, যে রকেটের ভেলোসিটি হচ্ছে 0.2 সি। সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ঠিক আছে? বুঝলি না মনে হয়? হুম হুম। রশ্মি যাচ্ছে এই ভেলোসিটিতে, আর তুই পৃথিবীতে আছিস, তোরও একটা ভেলোসিটি নিশ্চয়ই আছে, পৃথিবীতে আর দাঁড়িয়ে নেই। এখন তোর হাতে একটা স্টপ ওয়াচ আছে, রশ্মির হাতে একটা স্টপ ওয়াচ আছে। রশ্মি মোটামুটি এরকম একটা ভেলোসিটিতে ধর
ওর ঘড়ি অনুযায়ী 1 ঘন্টা ঘুরে এসছে বিশ্ব ব্রহ্মাণ্ড, ঠিক আছে? এরম ভেলোসিটিতে গেলে বুঝতে পারছিস 1 ঘন্টায় কত দূরত্ব যাবে, বুঝতে পারছিস? সেকেন্ডে যদি 0.2 c হয় ভেলোসিটি, এত পার ধর এত 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 পার সেকেন্ড হলো ভেলোসিটি, ঠিক আছে? সি মানে জানিস তো, এই লাইটের ভেলোসিটি হ্যাঁ, কত? 1,86,171 মাইল পার সেকেন্ড, 1,86,000 মাইল পার সেকেন্ড। তাহলে 0.2 c মানে বুঝতে পারছিস এর 0.2 দিয়ে গুণ করতে হবে, হ্যাঁ? অত মাইল পার হ্যাঁ। সেকেন্ড। তাহলে সেকেন্ডে যদি অত মাইল যায় তাহলে 1 ঘন্টায় কত মাইল যাবে বুঝতে পারছিস, সেহেতু ছেড়ে দিতে হবে ওকে। তো যাক, 1 ঘন্টা ও ঘুরে এসে এসে তুই আছিস পৃথিবীতে। এই 1 ঘন্টা, ওর 1 ঘন্টা ইজ ইকুইভ্যালেন্ট টু তোর কাছে কত হবে এক্স্যাক্টলি আমি তো ক্যালকুলেশন না করে বলতে পারছি না, কিন্তু ওর 1 ঘন্টা এর কাছে অন্তত কয়েক মাস হয়ে যাবে, বুঝলি না মনে হয়? এই ভেলোসিটিটা যদি আরো বাড়াই, লাইটের ভেলোসিটি আরো কাছে নিয়ে যাই, তাহলে এই তোর সময় আর এর সময় ডিফারেন্সটা আরো বেশি হবে। এই এখানে 1 ঘন্টা ঘুরে আসলে এখানে হয়তো কয়েক বছর, আরো ভেলোসিটি, লাইটের ভেলোসিটি আরো কাছে গেলে এই 1 ঘন্টা এখানকার হয়তো কয়েকশো বছর হয়ে যেতে পারে। জানিস কি? বল, কেউ না জানলে কথা বল দিন দেখি। স্যার ও তো ওই রকেটে 1 ঘন্টা ধরে ওই ভেলোসিটি নিয়ে ঘুরছে। ওই ভেলোসিটিতে যাচ্ছে রকেটটা, একটা ভেলোসিটি যেটা লাইটের কাছাকাছি। ও ওর ওর চিন্তা চেতনে, ওর ওর শারীরিক প্রক্রিয়া সবকিছু, ওর সবকিছুতে ওর ওইটাই মনে হবে যে 1 ঘন্টা ঘুরে এসছে। ওর কাছে 1 ঘন্টা, আর তোর কাছে সেটা 100 বছর হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করছে এর ভেলোসিটিটা কত বেশি, কত লাইটের ও ভেলোসিটির কাছে মানে ওই ভেলোসিটিতে ও ও মানে যাচ্ছে। ডিস্টেন্সটা মেজার করে বলছে যে মনে হচ্ছে 1 ঘন্টা ঘুরেছি। না, মনে হচ্ছে না, ওর ঘড়িতে 1 ঘন্টাই দেখাবে, ঘড়ি ঠিকই দেখাবে। ওর মেটাবলিজম রেট যা ওখানে সবই নর্মাল। ওর 1 ঘন্টা বয়স যতটা বাড়া উচিত, যেমন 1 ঘন্টা বয়স বাড়া অবস্থায় তুই দেখবি ওকে। এদিকে 100 বছরে তুই তো মারা গেছিস। কি করে হবে এটা? এটাই এটাই কচি, এটাই হচ্ছে কি করে হবে, এটা হচ্ছে খুব মজার কথা কচি। আচ্ছা শোন, তার মানে একটু বই টই পড়ার ইচ্ছা হচ্ছে না? হ্যাঁ। শোন, তোদের মতো বয়সে হয়তো ফার্স্ট, তখন আমাদের সেমিস্টার ছিল না, ফার্স্ট ইয়ারের দিকেই হবে, প্রথম দিকেই। শোন, আমার একটু বাতিক ছিল আর কি এটা সেটা পড়ার, ওই সময় অঙ্ক ছাড়া অন্য কিছু পড়া, বিশেষ করে সাইকোলজি পড়েছি অনেক বেশি। তোদের একটা কথা বল, আমি কিনেছিলাম বইটা কলেজ স্ট্রিট থেকে 3 টাকা দিয়ে, বুঝলি? স্যার বইয়ের কভারও পাবো না এখন। হ্যাঁ, 3 টাকা। বইটা লেখা হচ্ছে ল্যান্ডিউ অ্যান্ড রুমারে, নাম হচ্ছে, দাঁড়া, রিলেটিভিটির বই, একদম বাচ্চাদের মতো করে লেখা। এত ভোগা খুলে আর মনে থাকে নাম? ল্যান্ডিউ অ্যান্ড রুমার। বইটা আমার বাড়িতে থাকতেও পারে এখনো, ছুটি বই। রিলেটিভিটির বাংলা বইও পেতে পারিস এখন, রিলেটিভিটির একদম। এবার বইমেলা শেষ হয়ে গেছে তাই না? বইমেলাতে আর তো যাওয়া হয় না। হ্যাঁ স্যার শেষ হয়ে গেছে। রিলেটিভিটির অ ক খ এরকম নামে একটা বই আছে, বেশ ভালো। আচ্ছা, পরে আমার মনে হলে নাম বলে দেবো না আমি। এখন তো তোরা অনলাইন এতেও পেতে পারিস, তাই তো? এখন তো সার্চ করলে এমনি পেতে পারিস। হ্যাঁ গুগলে দেখাবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। তোদের পড়া হয়ে গেছে আজকে, বেকার পড়া।
স্যার আজকে আর রিমেন ইন্টিগ্রেশন করবো। রিমেন ইন্টিগ্রেশন হয়ে গেছে, রিমেনই তো হচ্ছে, দাঁড়া 1 মিনিট। স্যার বইটার নাম কি হোয়াট ইজ রিলেটিভিটি? কোন সময় এরকম বলেছি আমি মনে হয় না, হোয়াট ইজ দ্য থিওরি অফ রিলেটিভিটি, হতে পারে হতে পারে। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ স্যার গুগলে ওই হ্যাঁ আমিও গুগলেই দেখলাম। সার্চ করলে ল্যান্ডিও ওই এন্ড রুমারে হ্যাঁ হ্যাঁ হোয়াট ইজ দ্য থিওরি অফ রিলেটিভিটি, এক্স্যাক্টলি, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক 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 তাই হবে। পেয়েছিস বইটা, পেয়েছিস? স্যার ওই কভার পেজটার ছবিটা পেয়েছি, পিডিএফ পাচ্ছি কিনা দেখতে হবে। হোয়াট ইজ দ্য থিওরি অফ রিলেটিভিটি, একদম ঠিক কথা, ঠিক কথা, আমারও মনে পড়েছে। কত ভক ভক করলে আর মনে থাকে? এখন শুধু মনে হচ্ছে কি যে আমি কত হাঁদা। হোয়াট ইজ দ্য থিওরি অফ রিলেটিভিটি বাই ল্যান্ডিউ অ্যান্ড রুমার। রাইটারটার নাম লিখেছিলি নাকি? হ্যাঁ স্যার। হুম, বাই ল্যান্ডিউ অ্যান্ড রুমার, তাই তো। এখন তো সব গুগল মামার আছে, এখন তো কোনো কথা না। ল্যান্ডিউ অ্যান্ড রুমার পিডিএফ আছে তো। হ্যাঁ স্যার, পিডিএফ আছে, পাওয়া যাচ্ছে। তাহলে কাজ নেই, এখন পড়বি। হোয়াট ইজ দ্য থিওরি অফ রিলেটিভিটি, ল্যান্ডিউ অ্যান্ড রুমার। পিডিএফ পাবি, পিডিএফ পাবি। ল্যান্ডিউ খুব মজার লোক ছিলেন, জানিস তো। উনি যে রুমে বসে কাজ কাম করতেন তার বাইরে লেখা ছিল হি বাইটস। বুঝতে পারিসনি মনে হয়। ডিস্টার্ব করলেই কপালে দুঃখ আছে। তুই তো এরকম লেখা বুঝতে পারছিস কিরম, মানে এই তো আমি তো পেয়ে গেছি, দাঁড়া আমি দিয়ে দিচ্ছি। এই গ্রুপে দিয়েছি, দেখ। দেখেছিস? হ্যাঁ স্যার দেখেছি। তাহলে তোদের থেকে তো আমি আগে পেয়ে গেলাম, কিরম কথা। তোরা তো এইসব ব্যাপারে মাস্টার হওয়ার কথা। এই সুমিত, পেয়েছিস সুমিত? হ্যাঁ স্যার, পেয়েছি। চ্যাপ্টার 3 তে দেখ, দ্য ট্র্যাজেডি অফ লাইট আছে। দেখ সুমিত, আসলে এই যে জানা বোঝাগুলো কাজে লাগাতে হবে জীবনে, বুঝলি। সব থেকে বড় ঝামেলা হচ্ছে আমাদের ওইটাই। আমরা, আমি আমার মতো করে ভাবি, আমি ভাবি আমি একদম ঠিক ভাবছি। এটা হচ্ছে মানে এর মতো মূর্খামি আর হয় না। এই যে দেখার কথা যে বলছিলাম না, তামান তো অন্য ডাইমেনশনের কথা বলছিল। তোরা এই ডাইমেনশনে থেকেই একটা কথা বলতো, তোরা যে চোখ দিয়ে দেখিস, তোরা কি জানিস এই যে চোখ দিয়ে দেখা মানে কি? কতটা দেখিস, কতটা ঠিক দেখিস, কোন ধারণা আছে? আচ্ছা, না। তার মানে আমার একটা লেখা মনে হয় আমি তোদের দিয়েছিলাম, একবার দিয়েছিলাম না, দিইনি মনে হয় না। না স্যার আপনার কোনো লেখা তো দেননি। আচ্ছা, আমি একটা লেখা আমি বাধ্য হয়ে লিখেছিলাম আমার টিচারের কথা না ফেলতে পেরে। এটা 2014 সালের কথা বলছি, আমি লেখাটা দিচ্ছি একটু পড়ে। এটা আমি দিই না সাধারণত। আপনারা একটা পিডিএফ দিয়েছিলেন, মানে 4 পেজ মতো সম্ভবত। হ্যাঁ ঠিক ঠিক, ওইটার কথা বলছি। পড়েছিলি কি সুমিত? কিন্তু পড়লে তো ওটা হ্যাঁ কি স্যার, স্যারের পড়েছিলাম। লেখা ছিল? স্যার তো সেটা বলেননি। এই যে এই দিলাম, হ্যাঁ এখন স্যারেরই দিয়েছি। লেখা ছিল। গণিতের বহুমুখিতা ও অসম্পূর্ণতার কিছু কথা, ওই দেখ এখনই দিয়েছি। পড়বি তো একটু স্যার এরকম পরে। পিডিএফ পাঠিয়েছিলেন, তাহলে কিন্তু আপনার সেটা তো জানতাম না।
তো শেষে আমার নামটা লেখা আছে। এটা একটা পত্রিকাতে বেরিয়েছিল অনেক ও আগে। অত অব্দি পড়িনি এর জন্য। উপরেই লেখা আছে, তুই দেখিসনি তা পড়বি কি করে, কি পড়বি? পড়ে টড়ে আমারে বলবি তো যে কি মনে হলো পড়ে। ঠিকই বলেছে, 4 পেজই আছে, কিন্তু এটা সবার বোধগম্য করতে গেলে এটাকে অনেক বেশি করে লিখতে হবে। এখানে কিছু কথা আছে এমনি। ঠিক আছে, আজকে আর কিছু বলবো না। তাহলে চিন্তা কর, তোদের মনে হচ্ছে যে এইটা সম্ভব না, যে সময় তো সময়ই, তাই না? তার মানে কি মনে হচ্ছিল? সময় তো আমার কাছে যেটা 1 ঘন্টা, সবার কাছে 1 ঘন্টাই মনে হবে, তাই না? এইসব পরে পড়বি, এখন আমার সঙ্গে কথা বল। হ্যাঁ স্যার। কিন্তু ব্যাপারটা একদম সত্যি কথা না, সময় ওরকম নয়, কিন্তু আমাদের মনে হয় ওরকম। এখন যদি কেউ আমাদের মনে হওয়ার উপরে বেস করে বসে থাকে চুপচাপ, তাহলে সে ওই কাজটাই করবে। সে রশ্মির ছবি এখানে এরকম করে আঁকবে এবং বলবে এটাই রশ্মি, কোনো কথা হবে না। খুব সমস্যা। যাক, যা পারে হোক। তোরা একটা কাজ করবি, শোন, আজকে আর হবে না কিছু। তোরা এক কাজ করবি, এই যে আমি শুরু করেছিলাম না, তোদের রিমেন ইন্টিগ্রাল কোন কোন চ্যাপ্টারে আছে বলতো? বল, চ্যাপ্টার 9-এ মনে হয়, দেখ তো। স্যার চ্যাপ্টার 9-এ আছে। তোরা চ্যাপ্টার 9-এ থাকলে প্রথম 2টো পেজের ছবি দে তো, আমি কতদূর পড়ে আসবি সেটা বলি, তারপর আমি শুরু করবো পড়ানো। ছবি তুলছিস? বিনিতা পাঠিয়েছে মনে হচ্ছে, একটা পেজ পাঠিয়েছিস। একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়বি, ফার্স্ট পেজ থেকে। ফার্স্ট পেজের ওই 1.1 আর্টিকেল ডেফিনেশন আর এক্সিস্টেন্স অফ দ্য ইন্টিগ্রাল লেখা আছে না? হ্যাঁ। তার আগে যা লেখা আছে পড়তে পারিস, পড়লে অসুবিধা নেই কিছু, কিন্তু 1.1 আর্টিকেল থেকে শুরু করবি। সেকেন্ড পেজ পাঠিয়েছি, ও পেজটা পুরো পড়বি, তারপর স্যার আরো পাঠাবো? কতদূর আচ্ছা। পড়বি আমি বলে দিচ্ছি।